আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10 জীবন বিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর বই এবং তার দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা অনুশীলনী প্রশ্ন উত্তর। তারা এই যে ছায়া প্রকাশনীর বইটি আছে জীবন বিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী রচিত। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা, বিভাগ গয়ের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। গত ক্লাসে 6 দাগ পর্যন্ত আমরা করেছি, প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের করব 7 থেকে কয়েকটা। তাহলে এই যে 7 থেকে কয়েকটা করব, তার প্রথমেই সাথে আজ কি আছে দেখো, মাইক্রো প্রোপাগেশন বলতে কি বোঝো। তাহলে দেখো মাইক্রো প্রোপাগেশন বলতে কি বোঝো, প্রশ্নটি আমরা তুলে নিয়েছি। যদি আমরা সংজ্ঞা দেখি, তাহলে কোষ, কলা বা অঙ্গ পালন, প্রকৌশল দ্বারা একাধিক উদ্ভিদ প্রজাতির বংশবিস্তার ঘটানোকে মাইক্রো প্রপাগেশন বলে। মাইক্রো প্রপাগেশন বলে। অর্থাৎ দেখো, মাইক্রো শব্দের অর্থ, মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, প্রোপাগেশন শব্দের অর্থ উৎপাদন বা বংশবৃদ্ধি। এবার দেখো, অর্থাৎ উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতার ছোট টুকরোকে উপযুক্ত কর্ষণ মাধ্যমে রেখে বিভাজিত হতে দিলে তা অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। সৃষ্টি করে।
এটি কয়েকটি পর্যায়ে ঘটে। যেমন দেখো, প্রথমে আমরা ধরো নির্বাচিত উদ্ভিদ সেখান থেকে কি করা হয় না এক্সপ্লান্ট করা হয়। এক্সপ্লান্টের পরে কি করা হয় না পোষণ মাধ্যমে এক্সপ্লান্ট পালন। পোষণ মাধ্যমে এক্সপ্লান্ট পালন, সেখান থেকে কি করা হয় না ক্যালাস। তারপরে মূল ও বিটপ সৃষ্টি, তারপরে চারা উদ্ভিদ। আশা করি তোমরা বুঝতে পারলে। এটা বিশদভাবে 5 নম্বরের প্রশ্নেও লেখা যায়। 2 নম্বরে এইভাবে লিখলে তোমরা নাম্বারটি পাবে। এবার 8 প্রশ্নটি দেখো, টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারে সক্রিয় জিন থাকে না, এই অংশগুলিতে কোন ক্রোমাটিন থাকে? তাহলে দেখো, প্রশ্নটি আমরা তুলে নিয়েছি, টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারে সক্রিয় জিন থাকে না, এই অংশগুলিতে কোন ক্রোমাটিন থাকে? তাহলে দেখো, আমরা যদি লক্ষ্য করি কোষ বিভাজনের সময় টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ার অঞ্চল হালকা বর্ণ ধারণ করে, হালকা বর্ণ নেয়। আরও যদি দেখি আমরা, এই অঞ্চলের জিনগুলি নিষ্ক্রিয় থাকে। আর কি দেখি না, দেখো, ক্রোমোজোমের প্রায় 30% এই অঞ্চল। তাহলে এই বৈশিষ্ট্যগুলি আমরা কোথায় দেখতে পাই? এই বৈশিষ্ট্যগুলি হেটারোক্রোমাটিনে দেখতে পাই। তাহলে হেটারোক্রোমাটিন থাকে। তাহলে এই টেলোমিয়ার সেন্ট্রোমিয়ারে কি থাকে না হেটারোক্রোমাটিন থাকে। অর্থাৎ টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ার অঞ্চলে হেটারোক্রোমাটিন থাকে।
এবার দেখো 9 দাগে কি আছে, প্রকরণের আঁতুড়ঘর হলো যৌন জনন, ব্যাখ্যা করো। তাহলে দেখো প্রকরণের আঁতুড়ঘর হলো যৌন জনন, ব্যাখ্যা করো। তাহলে আমরা কি দেখতে পাই না, দেখো যৌন জননে সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। ও ক্রসিং ওভার ঘটে। অর্থাৎ ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস প্রভৃতি ঘটনার ফলে বাবা ও মায়ের জিনগত বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হয়। এইভাবে যৌন জনন জীবের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি ঘটায়। যা প্রকরণ নামে পরিচিত। তাই যৌন জননকে প্রকরণের আঁতুড়ঘর বলা হয়। এবার 10 প্রশ্নটি দেখো, মিওসিস 2 পদ্ধতিটির সঙ্গে মাইটোসিসের মিল ও অমিল লেখো। তাহলে মিওসিস 2 পদ্ধতির সঙ্গে মাইটোসিসের মিল ও অমিল লেখো। তাহলে দেখো মিওসিস 2 পদ্ধতিটির সঙ্গে মাইটোসিসের মিল এবং অমিল লেখো। তাহলে প্রথমে যদি আমরা মিল দেখি, তাহলে মিল কি দেখতে পাবো? মিওসিস 2 দশায়
টু দশায় মাইটোসিসের মতো মিওসিস টু কে সমবিভাজন বা হোমোটাইপিক বিভাজন বলে, কারণ উৎপন্ন চারটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, আবার দেখো মিওসিস টু এবং মাইটোসিস উভয়েই চারটি দশা দ্বারা সম্পন্ন হয়। চারটি দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ দ্বারা সম্পন্ন হয়। এবার দেখো অমিল যদি আমরা দেখি, তাহলে মাইটোসিসে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, আর মিওসিস টু দশার শেষে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। আর দেখো মিওসিস টুতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অংশগ্রহণ করে। অংশগ্রহণ করে কিন্তু মাইটোসিসে
ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অংশগ্রহণ করে। এবার দেখো 11 দাগের প্রশ্নটি কি আছে। জনুক্রমের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন কিভাবে সহায়তা করে। তাহলে দেখো প্রশ্নটি জনুক্রমের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস কিভাবে সহায়তা করে। প্রথমে দেখো, তাহলে মাইটোসিস যদি আমরা ধরি, তাহলে মাইটোসিসে কি দেখবো আমরা না, দেখো শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে নিষেকের ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটলে 2n বিশিষ্ট জাইগোট উৎপন্ন হয়। মাইটোসিস বিভাজনের ফলে জাইগোট থেকে ভ্রূণ আর ভ্রূণ থেকে রেণুধর উদ্ভিদ উৎপন্ন হয়। আবার মিওসিস কি দেখো, মিওসিসের ক্ষেত্রে ডিপ্লয়েড রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে, যা লিঙ্গধর উদ্ভিদে পুংধানী ও স্ত্রীধানী উৎপন্ন হয়। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি না, মিওসিসের ফলে লিঙ্গধর দশা
আর মাইটোসিসের ফলে রেণুধর দশা প্রাপ্ত হয়। আশা করি তাহলে বুঝতে পারলে তোমরা। এবার দেখো 11 দাগটা আমরা করলাম। 12তে কি আছে না, বেমতন্তু গঠন এবং সাইটোকাইনেসিস পদ্ধতির বৈশিষ্ট্যের নিরিখে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কোন দুটা বৈশিষ্ট্য না, বেমতন্তু গঠন এবং সাইটোকাইনেসিস। তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি এবং সে বিষয় কি বলেছে না, বেমতন্তু গঠন। তাহলে প্রথমে একে আমরা দিই বেমতন্তু গঠন। বেমতন্তু গঠন উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি ঘটে না, সাইটোপ্লাজমের মাইক্রোটিবিউল থেকে অ্যাস্ট্রাল রশ্মি ছাড়াই বেমতন্তু সৃষ্টি হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে দুটি সেন্ট্রোজোম থেকে অ্যাস্ট্রাল রশ্মি গঠনের দ্বারা বেমতন্তু সৃষ্টি হয়। আর 2 কি বলেছে, সাইটোকাইনেসিস পদ্ধতি। তাহলে সাইটোকাইনেসিসে এর কি দেখি না, কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে, উদ্ভিদ কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে এবং কোষপাত সৃষ্টির দ্বারা ঘটে। আর ফ্রাগমোপ্লাস্ট ও সেল প্লেট গঠন হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষের কেন্দ্র থেকে, এটা দেখো, কেন্দ্র থেকে পরিধির দিকে আর এর পরিধি থেকে কেন্দ্রের দিকে। তাহলে কোষের পরিধি থেকে, এর উল্টাটা, পরিধি থেকে
কেন্দ্রের দিকে। ক্লিভেজ বা খাঁজ সৃষ্টির মাধ্যমে হয়, খাঁজ সৃষ্টির মাধ্যমে হয়। আর কি না, অ্যাক্টিন ও মায়োসিন, মায়োসিন প্রোটিনের আন্তঃক্রিয়ায় সৃষ্ট, আন্তঃক্রিয়ায় সৃষ্ট সংকোচন বলের প্রভাবে ঘটে, সংকোচন বলের প্রভাবে ঘটে। তাহলে দেখো আজকের এই 12 প্রশ্ন পর্যন্ত আমরা করলাম। এর পরে ক্লাসে 12-র পরে 13 থেকে আবার শুরু করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।